নমস্কার চাষী বন্ধুরা, কিষাণ বাণীতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা এই কিষাণ বাণীতে আলোচনা করব নার্সারি তৈরি এই ব্যাপারে। আর এই ব্যাপারে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের নার্সারি বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন বরুণ গড়াই। নমস্কার বরুণ। প্রথমে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সাধারণত কত ধরনের নার্সারি হতে পারে? নমস্কার, আমি বরুণ বলছি। নার্সারি কত ধরনের হতে পারে এটা বলা খুব মুশকিল। তবে কেউ এক একটা স্পেসিফিক কোনো কোনো গাছের উপরে কেউ কেউ নার্সারি তৈরি করে, আবার কেউ বিভিন্ন রকমের গাছ নিয়েও নার্সারি করতে পারে। যেমন আমি জানি কেউ কেউ শুধু চন্দ্রমল্লিকা ও ডালিয়ার উপরে নার্সারি করে, তাদের সারা বছর তারা ওই চারাগুলো বিক্রি করে চন্দ্রমল্লিকা। বা কেউ হয়তো শুধু ফল গাছের উপর, আবার কেউ বিভিন্ন রকম গাছের উপর নার্সারি করে থাকে। হ্যাঁ, আবার গ্রামের দিকে দেখা যায় কেউ শুধু সবজি চারা তৈরি করে, সেই নার্সারি করে তোলে তারা। সেটাই জানতে চাইছিলাম যে এরকম ধরন অনুযায়ী অন্তত তাহলে ৩-৪ ধরনের নার্সারি হতে পারে। এর মধ্যে কোন ধরনের নার্সারি ভালো বলে আপনি মনে করেন? এটা জায়গা বিশেষে, যেটা চাহিদা যেখানে যেমন যেমন শহরাঞ্চলে কেউ যদি ভাবে যে শুধুমাত্র সবজি চারা দিয়ে নার্সারি করব, তার চালানো খুব মুশকিল। আবার গ্রামের দিকে কেউ যদি ভাবে যে শুধু সবজি চারা দিয়ে নার্সারি করব, তার চালানো যেতে পারে। হুম, আবার গ্রামের দিকে যদি কেউ ভাবে যে আমি কিছু ফুল গাছের চারা তৈরি করব, দিয়ে বিক্রি করব, সবজি চারা করব না, হয়তো অসুবিধা হতে পারে। কিন্তু যদি বড় কেউ নার্সারি করে, মানে বিভিন্ন রকমের ফুল গাছ বা ফল গাছের, আমার মনে হয় না তার বিক্রির কোনো প্রবলেম আছে, কারণ যে কোনো জায়গা থেকেই মানুষজন গিয়ে সেখান থেকে কিনতে পারবে যদি বেশি প্রোডাকশন হয়। অর্থাৎ আপনার কথার সূত্র ধরে এটা বলা যায়, যেখানে যেই গাছের চাহিদা সেই ধরনের নার্সারির জন্যই ভালো। এটা আলাদা করে এরকম নয় যে এইটাই সব জায়গার জন্য ভালো হতে হবে, এমনটা নয়। এরপরে আরেকটা বিষয় একটু জানতে চাই, যদি কেউ মনে করেন যে শুরু করবেন, তাহলে শুরু করার জন্য প্রাথমিকভাবে তাকে কি কি উপকরণ সংগ্রহ করতে হবে বা কি কি প্রস্তুতি নিতে হবে সেই ব্যাপারে যদি একটু জানান। প্রথম দেখতে হবে তার ওই অঞ্চলে কি ধরনের গাছের চাহিদা আছে। সেটা ওই যে বললাম প্রথমেই, যে কেউ যদি ভাবে যে গ্রামের দিকে বাড়ি, ছোট্ট করে সে নার্সারি স্টার্ট করবে, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো সবজির চারা দিয়ে করাটাই ভালো। কারণ সবজির চারা খুব কম দিনে তৈরি হয়ে যায় এবং কম দিনে তার হাতে কিছু পয়সা আসতে পারে। হুম, আবার যদি কেউ ভাবে যে একটু বড় করে করব, তাহলে তাকে স্পেসিফিক ২-৩টে গাছ চাহিদা অনুযায়ী যদি সে সেরকম সিলেক্ট করে যে এই ২-৩টে গাছ তৈরি করব, আর তাছাড়া অল্প স্বল্প যা ইচ্ছা করলাম, সেটা হতে পারে। যেমন এখন দেখা যাচ্ছে অ্যাডেনিয়াম বা জবা, এগুলোর বেশ চাহিদা। তো কেউ যদি ভাবে যে শুধুমাত্র আমি এই দুটো গাছ নিয়েই কাজ করব, আমার মনে হয় তাতেও খুব একটা প্রবলেম হবে না। অর্থাৎ বিক্রির ব্যবস্থা সে করতে পারবে। হ্যাঁ, আমার মনে হয় বিক্রির ব্যাপারটা সে করে নিতে পারবে। হুম, কারণ ওই যে বললাম প্রথমেই, যে চাহিদাটা একবার দেখে নিতে হবে, তো সার্ভে করে দেখে নিতে হবে যে কোন ধরনের গাছের মোটামুটি চাহিদা আছে, সহজে বিক্রি হয়ে যাবে। অর্থাৎ এই যে বাজারে কি ধরনের চাহিদা রয়েছে। বাজারে কি ধরনের চাহিদা আছে বলতে গেলে, ওই যে বললাম এখন অ্যাডিনিয়াম, জবা, পদ্ম, এই ধরনের গাছগুলোর খুব ভালো চাহিদা রয়েছে। সবাই এই ধরনের গাছগুলো করতে চাইছে। ইনডোর প্ল্যান্টের একটা ভালো চাহিদা আছে, কারণ শহরাঞ্চলে এখন খোলা জায়গার পরিমাণ কমছে। তো সেখানে সবার গাছ লাগানোর একটা যেহেতু শখ কম বেশি থেকেই যায়, তো সবাই চায় যে বাড়ির ভিতরে কিছু গাছ রাখলাম। তো হুম, সেই ক্ষেত্রে ইনডোর প্ল্যান্ট বিভিন্ন রকমের যদি কেউ ভাবে করবে, সেটাও বিক্রির একটা জায়গা পেতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে বর্তমান সময়ে দেখা যাচ্ছে শহরের দিকে মানুষজনের জায়গা খুবই কমছে। মানে মানুষজন যেখানে থাকেন তার বসতবাড়ির সঙ্গে হয়তো খুব সামান্য একটুখানি জায়গা রয়েছে। নার্সারি যারা করতে চান তাদের ক্ষেত্রে কতটা এই ক্ষেত্রে দিগন্ত উন্মোচন করতে পারে বলে আপনি মনে করেন? শহরাঞ্চলে যদি আমি সবজির দিকে আসি, দেখা যায় শীতের সময়ই সবজি বিভিন্ন রকমের বাড়িতে লাগানোর একটা হিড়িক তৈরি হয়ে ওঠে। সেখানে বিভিন্ন চেনা সবজির সঙ্গে সঙ্গে মানুষ বিভিন্ন রকমের হাব, যেমন হয়তো কেউ পার্সলে, রোজমেরি বা
হয়তো লেটুস লাগাতে চাইলো কেউ। এইগুলোতে একটা সুবিধা যেটা, এইগুলো মানে একটু বেশি দামে বিক্রি করা যায়, মানে চারাগুলোর একটু দাম পাওয়া যায়, অর্থাৎ যারা নার্সারি তৈরি করবে হুম তারা একটু লাভ পাবে। হুম যেমন ফুলকপি বাঁধাকপির চারা হয়তো 1 টাকা পিস পেলো পার পিস, কিন্তু সেখানে যদি স্যালারি বা লেটুস বা ব্রোকলি বা অন্যান্য হার্ব যেগুলো আছে, পার্সলে, এগুলো করলো, এটাতে দেখা যায় তারা একটু যদি ঠিকঠাক সাইজের চারা দিতে পারে 4-5 টাকাতেও বিক্রি হবে। হুম, সেখানে একটা লাভের জায়গা আছে। ঠিক লাভের আর জায়গা। একটা জিনিস হতে পারে, হ্যাঁ একদমই, কারণ একটা নার্সারি করে তো তাকে রুজি রুটি জোগাড় করতে হবে। আরেকটা জিনিস যেটা হয়তো একটু তৈরি গাছ, হয়তো একটা সে নার্সারিতে কিছু গাছ তৈরি করলো যেটাতে বেগুন ধরে আছে বা লঙ্কা হুম লঙ্কা গাছে ধরে আছে বা টমেটো গাছে ধরে আছে, সেই অবস্থায় সে বিক্রি করলো। হুম সেখানে যাদের হয়তো স্বল্প সময় কিন্তু শখ আছে, তারা সেগুলো নিয়ে গিয়ে হয়তো বাড়িতে রাখ, সেখান থেকে সে নিজের গাছ থেকে সবজি পেড়ে খেলো। হুম, এইভাবেও তৈরি হতে পারে হ্যাঁ, জায়গাগুলো। এবং সেক্ষেত্রে দামটা বোধহয় একটু বেশি পাওয়ার সম্ভাবনা। একদমই একদমই। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় একটুখানি জানার, যেটা হচ্ছে বর্তমান সময়ে অনেক বড় বড় জায়গায়, অনেক বড় প্রতিষ্ঠানে গার্ডেনিং হয়। সেই গার্ডেনিং এর হ্যাঁ ক্ষেত্রে নার্সারি কতটা সাপোর্ট করতে পারে বলে আপনি মনে করেন? হ্যাঁ, আমি যেহেতু গার্ডেনিং এর কাজ করি, ল্যান্ডস্কেপ করি, তো সেখানে আমার মনে হয় যারা নার্সারি করছে তারা যদি, যারা গার্ডেনিং করে তাদের সঙ্গে কথা বলে চাহিদা অনুযায়ী গাছ তৈরি করে, নার্সারির ক্ষেত্রে সেটা সুবিধাই হবে। যেমন এখনো পর্যন্ত বোলপুরে যে রেডি গাছ, একদম ইনস্ট্যান্ট বাগানে লাগিয়ে তৈরি হয়ে যায় বাগান, এরকম সাইজের গাছ বোলপুরে পাওয়া যায় না। আমরা এখনো বাইরে থেকে নিয়ে আসি। তো সেটা যদি কেউ এরকম তৈরি করতে পারে গাছ, সেই ক্ষেত্রেও একটা ভালো জায়গা তৈরি হতে পারে, বিক্রির জায়গা। হুম আর বিভিন্ন ভাবে মানে হয়তো বাগান তৈরির সময় দেখা যায় যে কোনো গাছ, মানে যেমন ধরো সাইকাস বা ফার্কেরিয়া, এরকম নামে দুটো গাছ একটা টাইমে খুব চাহিদা ছিল, প্রচুর লাগাতো মানুষজন, কিন্তু এখন সেই গাছ দুটো মানুষজন চাই না, তার জায়গায় এসে গেছে ফক্সটেল পাম বা এই ধরনের গাছগুলো। হুম তো এই জায়গাগুলো চেঞ্জ হতে থাকে, কোনো গাছের চাহিদা আস্তে আস্তে কমতে থাকে, হুম, কোনো গাছের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। সেটা আমার মনে হয় যারা গার্ডেনিং করছে তাদের সঙ্গে কথা বলে, নার্সারি যদি কেউ চারা তৈরি করে বা রেডি গাছ তৈরি করে, হুম, মনে হয় সুবিধা হবে। একেবারেই। অর্থাৎ ঠিকঠাকভাবে বাজার সম্পর্কে জেনে নিয়ে এবং কোথায় কোথায় বিক্রি করবে সেই ব্যাপারটা বুঝে যদি শুরু করতে পারেন, তাহলে এটি একটি বেশ লাভজনক। এই বেশ লাভজনক একদমই। এই প্রশ্নটাতেই আপনার কাছে আসবো যে বাৎসরিক মোটামুটি একটা যদি অল্প একটুখানি জায়গা থাকে, অন্তত কয়েক কাঠা, সেইখানে যদি একজন নার্সারি করে জীবিকা নির্বাহ করব মনে করেন, সেক্ষেত্রে কতটা তিনি সফল হতে পারেন বলে আপনার ধারণা? এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে সে কি ধরনের গাছ তৈরি করছে, হুম, আর সেটা নিশ্চয়ই দুটো, তাকে জেনে নিতে হবে আগে, তাই তো? আগে নিশ্চয়ই তিনি জেনে নেবেন যে কি ধরনের গাছ এই সময় করলে ভালো। হ্যাঁ সেটা সেটা তো ঠিক কথাই, কিন্তু হয়তো কেউ ভাবলো যে আমি শুধু অ্যাডেনিয়াম গাছ করব বা খুব দামি দামি কিছু ইনডোর প্ল্যান্ট করব, হুম, সেটা হয়তো এখানে বিক্রি হলো না, কিন্তু সে একটা বিক্রির জায়গা জোগাড় করতে পেরেছে, সেখানে বিক্রি করবে। তো সেই ক্ষেত্রে তার লাভের পরিমাণটা একরকম হবে। আবার কেউ যদি ভাবে আমার এখানে বিক্রির জায়গা আছে ঠিক কথায়, কিন্তু সবজির চারা, তার একটা লাভ হবে ঠিক কথায়, কিন্তু প্রচুর লাভ কিছু হয়তো হবে না। তাই বিক্রির চাহিদা এবং কত, মানে দামি গাছ না কম দামের গাছ তৈরি করতে পেরেছে, হুম, সেটার উপরে এই লাভের পরিমাণটা ডিপেন্ড করবে। তবে একটা জিনিস বলতে পারি, একজন যদি ছোটখাটো একটা নার্সারি তৈরি করে এবং সে যদি বিক্রির জায়গাটা তৈরি করতে পারে, হুম। তাহলে সাধারণভাবে সে একটা ভালো জীবনযাপন করতে পারবে সেই রোজগার থেকে। তাতেও বোঝা যায় যে একটা ভালোভাবে জীবনযাপন করতে পারবে বর্তমান সময়ে। অর্থাৎ মাস গেলে অন্তত 10-15 হাজার টাকা সে একটা নার্সারি একদম একদম নিশ্চিন্ত এটা।
অনেক ধন্যবাদ বৃন্দা আপনাকে যে আমাদের সঙ্গে কথা বলার জন্য, এবং এই যে একটা নতুন সুযোগ যারা বর্তমান সময়ে মনে করছেন কিছু করতে পারেন, তারা বোধহয় এই সময় থেকেও শুরু করতে পারেন। যাতে করে এরকম একটা শীতের সময়ের একটা ভালো নার্সারি হিসেবে যদি। একদমই ঠিক তাই, একদমই ঠিক তাই। অনেক ধন্যবাদ আপনাকে, এবং যারা আমাদের সঙ্গে এই অনুষ্ঠান শুনলেন তাদের প্রত্যেকের প্রথম পর্বের অনুষ্ঠান এই পর্যন্তই। নমস্কার। কিষাণবাণীর দ্বিতীয় পর্যায়ে আমরা কথা বলবো বীরভূম জেলার লাভপুর ব্লকের গোপদিঘি গ্রামের প্রগতিশীল চাষী বন্ধু গণেশ পালের সঙ্গে। এই পর্যায়ে আমরা গণেশবাবুর সঙ্গে তাঁর বিভিন্ন সবজির চাষ নিয়ে কথা বলবো। গণেশবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। গণেশবাবু, আপনি কী কী সবজির চাষ করেন? আমার আছে লাউ আছে, ঝিঙে আছে, উচ্ছে মানে করলা আছে। বর্ষার টাইমে এই তিনটাই আছে আমার। এগুলো লাগিয়েছেন কখন? প্রথম জ্যৈষ্ঠী মাসেই লাগানো আছে। ফলন কখন থেকে শুরু হয়েছে? ফলন প্রথম ভাদ্র থেকেই আমার মার্কেট যেতে আরম্ভ করে দিয়েছি। বর্ষায় সবজি চাষ, এবারে তো আবার প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এত বৃষ্টির মাঝে গাছকে টিকিয়ে রাখা তো খুব মুশকিল। জমিটা খানিক উঁচু দিকে লাগাইতে হবে। আর পুরোটাই বোধহয় মাচান। হ্যাঁ, পুরোটাই মাচান। 3 কাঠা জমিতে করলা লাগাচ্ছেন। এটা চাষটা কিভাবে হচ্ছে? বৈশাখ মাসে কাটা কেজি চুন দিয়ে জমিটা ট্রাক্টরে চাষ দেওয়া ছিল। এক ডালা গোবর সার, আমার নিজের গোবর সার আছে, ছিটিয়ে দিয়ে চাষ দেওয়া আছে। পাটিটা দাঁড় করে দিয়ে প্রথম জ্যৈষ্ঠীতেই আমার কলার অঙ্কুর করে নিয়ে থানা দেওয়া আছে। ওই সময়ে কি সার দিচ্ছেন? 6 থেকে 5 পাতা যখন গাছটা বেরিয়ে আসে, 10-26 কাটা কিলো 3 কেজি, কাটা খোল 3 কেজি, আর 3 কাঠা জমিতে 2 কেজি ইউরিয়া মিক্স করে এই গোড়ার পাশে পাশে গর্ত খুঁড়ে ওটা দেওয়া থাকে। 9 কেজি 10-26-26, 9 কেজি খোল এবং 2 কেজি ইউরিয়া। 9 কেজি খোলের দাম কত? ওই 30 থেকে 32 টাকা পরে খোলে কিলো, 10-26 40 টাকা কিলো। আর ইউরিয়া ধরুন 2 কিলো লাগে, ওই 6-7 টাকা কিলো পড়ে ইউরিয়াগুলো। 30 × 9 270, যদি 300 টাকা ধরে নিই খোল। 40 × 9 360 টাকা হলো। হিসেবের সুবিধের জন্যে 400 টাকা ধরলাম। 2 কেজি ইউরিয়া 20 টাকা, মোট 720 টাকা। আচ্ছা, এবার ওই চাষ দেওয়ার জন্য তো একটা খরচ আছে। চাষে 200 টাকার মতন খরচ পড়ে। ওই 9 থেকে 10 মিনিট 3 কাঠা জমি চষতে লাগে। বীজের খরচ বোধহয় একটু বেশি। একটা খোঁপাতে 2টো করে বিচন আছে। 130টা খোঁপা, 260টা বিচন আমাকে আনতে হয়েছে। 720 টাকা বিচনটার দাম পড়ে আছে। ওই যে মাচানটা করছেন, এইটার তো খরচ আছে। মাচানটাতে আপনার ওই 2.5 ফুট থেকে 3 ফুট করে খুঁটি, 130-40টা খুঁটি লেগেছে। 10টা মতন বাঁশ আমাকে কিনতে হয়েছে। আর 3 কিলো 3.5 কিলো জিআই তারটা লাগে, তারটা নাইতে হয়। ওর ওপরে একটা নেট বিছিয়ে দিই। 300 টাকা দাম লাগে। 3 কাঠা জমি হয় 1 কিলোতে। তারের দাম? ওই তারের দাম 600 টাকা মতন পড়ে। মানে 1000 টাকা খরচ এই 3 কাঠা জমিতে উচ্ছে চাষ করতে। ফলন? ফলন আপনার 40 কিলো থেকে 42 কিলো সপ্তাহে 2 দিন তুলি। মানে সপ্তাহে 80 থেকে 85 কেজি আমার মাল ওঠে। মানে রোববার আর বুধবার আমাদের হাট হয়, 2 দিন মাল ভাঙি। এর দাম কীরকম? দাম ছিল হাই 35-30 ছিল, কিন্তু এখন বাজারটা কমেছে, এখন 25 টাকা যাবে এখন। 25কে যদি 80 দিয়ে গুণ করি তাহলে 2000 টাকা, মানে সপ্তাহে 2000 টাকা, মাসে 8000 টাকার ওই 3 কাঠা জমিতে। হ্যাঁ, 3 কাঠা জমিতে। এটা কতদিন চলবে? এটা আপনার চলবে মোটামুটি আশ্বিন মাস পর্যন্ত আরামসে চলবে। কার্তিক মাসের শিশিরটা যখন খানিক ঝপঝপ করে নেমে যায়, তখন গাছার খানি আর গ্লেসটা ডেবে যায়, তখন ফলনটা কমে আসে। তারপরে আমরা মাচান ভেঙে দিই, মূল্য চাষ করে দিই। ওই রাসায়নিক সার, গোবর সার পড়ে আছে, ওতেই আমার মূল্য উঠে যায়। মূল্য 45 দিনের মধ্যেই আবার ওই জমিতেই 10 কুইন্টাল মতন আমার মূল্য চলে আসে। মূলোর জন্য তাহলে খরচ শুধু মূলোর বীজ, এর বাইরে কোনো খরচ নেই? মূল্যতে আর কোনো খরচ নেই কো, শুধু চাষটা দিতে। শুধু চাষটা, ট্রাক্টরটা ঢোকে না, ধানের জমির মাঝে আছে, আমরা কোদালে ফাওড়াতে খুঁজে ফেলে দিই। শুধু মূল্যর বিচনটা লাগে। আর তাছাড়া আর 2 কিলো ইউরিয়া লাগে, যখন চাপান একবার শেষ দিয়ে দিই। তাছাড়া আর কোনো খরচা নাই। কতটা বীজ লাগে? 175 গ্রাম মতন দিলে 3 কাঠা জমি আমার হয়ে যায় মূল্য। তার দাম কত? ওই 180 থেকে 200 টাকার মধ্যে বিচন হয়ে যায়। মূল্যর বিচনের দামটা কম। আর সেচ দেওয়ার কথা বলছেন, সেচের তো একটা খরচ হবে? হ্যাঁ, সেচে মোটামুটি আমারই নিজের মেশিন, 1 ঘন্টা মতন মেশিন লাগে 3 কাঠা জমি বাতাইতে। এবার মূল্যতে 3 বার জল দিলেই আমার মূল্য উঠে যায়।
তার মানে 3 ঘন্টা। হ্যাঁ 3 ঘন্টা। 3 ঘন্টাতে খরচ মোটামুটি 200-250 টাকা বোধ হয়। হ্যাঁ 200-250 টাকা খরচ। 500 টাকার মতো খরচ হয়। হ্যাঁ 400-500 টাকার মতো খরচ হয়। এই 10 কুইন্টাল মূলের দাম কত? হস করে জমিটা তুলে ভেঙে দিই, কেন জমিতে আবার আলু লাগাইতে হবে। লেবু আপনার 10 টাকা থেকে 12 টাকা আপনার কিলো পাই। 1000-10 টাকা ওখানে হ্যাঁ হবে। 10,000 টাকা আমার মূল্যতে চলে আসে। ওই রাসায়নিক সার, গোবর সার কিছুই তো থাকে, সব তো করলাতে আমার টানে না, ওই সারই আমার মূল্যটা চলে আসে। বেশ। এই যে করলাটা আপনি বলছেন বা উচ্ছেটা বলছেন, এটা তো বর্ষার। উচ্ছে বা করলা এটা তো গ্রীষ্মের চাষ, আপনি সেই চাষটা করেন না? হ্যাঁ গ্রীষ্মেও আমার ওই ঝিঙেও থাকে, লাউ থাকে, করলাও থাকে। আমাদের জমি যেগুলা গত বছর হইতে দেরি হয়, ট্রাক্টরে না চষা হলে ধরুন থানাটা দেওয়া যাচ্ছে না, বাড়িতে ওই যে গ্লাসগুলো, প্লাস্টিকের গ্লাসগুলো, ওগুলো প্যাকেটিং করে রাখি। এক একটা কোপটোতে 2টো করে বিচুন দিয়ে ওই 6 ইঞ্চি 8 ইঞ্চি করে লতাগুলো হয়, তখন যখন জমিটা আমার বতর হয় তখন কেটে করে নিয়ে যেয়ে মাথায় করে নিয়ে যেয়ে সেই জমিতে আমরা বসিয়ে দিই। জমিটা আমার বতর হইতে দেরি হয় জন্যে যে বাড়িতে ওইটা অ্যাডভান্স 1 মাস আমার আগিয়ে থাকছে। 1 মাস আগানো মানে বিরাট ব্যাপার, দামটা হিউজ পাওয়া যাবে তখন। এটা ধানের জমিতে করছেন তো? স্বর্ণ ধান কেটে করছি। এটা অগ্রহায়ণ মাসের 7-8 মধ্যে এই চারাটা কিন্তু আমরা কেটে দিচ্ছি। আর এই প্যাকেটিংটা কিন্তু কার্তিক মাসেই আমরা করে রাখি বাড়িতে। এটা কতটা জমিতে করছেন? এটা 5 কাঠা জমিতে করি। খরচও মোটামুটি যেরকম হিসেব দিলেন সেরকম? হ্যাঁ ওই সেম খরচ, খালি খরচটা সেভ হয়, মাচানটা করতে হয় না, তখন আমার মাটিতে হয়। মাচার খরচ প্রায় 1400 টাকা। 3000 টাকা থেকে যদি বাদ দিই তাহলে এটা 1600 টাকা। এটা 3 কাঠাতে। 5 কাঠাতে ধরি, এটা 2500 টাকা ম্যাক্সিমাম হতে পারে। হ্যাঁ ওরকমই হবে, ওর বেশি হবে না গো। গ্রীষ্মে যখন উঠছে তখন তো আরও অনেক বেশি দাম পাওয়া যায়। গ্রীষ্মের সময় প্রথম যখন উঠছে, প্রথম ফাল্গুনে, তখন 80 থেকে 100 টাকা কিলো থাকে। ঘরে 1 মাস কোপটোতে এগিয়ে রেখেছি বলে ওই দামটা পাওয়া যাচ্ছে। ফলনও সেই সময় একই রকম হয়। বর্ষার টাইমে চাইছে তখন ফলনটা আরও হিউজ ফলনটাও পাওয়া যায়। তখন 5 কাঠা জমিতে 80 কিলো করে ওঠে, সপ্তাহে 2 দিন 1 কুইন্টাল 60 কেজি ওঠে 5 কাঠা জমিতে। এবং দামটা 80 টাকা থেকে 100 টাকা। হ্যাঁ 80 টাকা থেকে 100 টাকা থাকে, ওটা 1 মাস থাকে, তারপরে আস্তে আস্তে দামটা ফেঁসে যায়। যখন 80 কিলো আমার করলা উঠতে লাগে তখন ওইটা 25-30 টাকায় চলে আসে বাজারটা নেমে, তখন ফলনটা প্রোডাকশনটা হইতে লাগলে অটোমেটিক দামটা ফেঁসে আসে। 1 কাঠা জমিতে লাউ লাগাতে কীরকম খরচ? 1 কাঠা জমিতে লাউ লাগাইতে আপনার খুব বেশি খরচ হয় না। বিচনের দামটা প্রচুর পড়ে যায়, 20 টাকা পিস বিচনটা পড়ে। এবার 1 কাঠা জমিতে 6টা খোপা দেওয়া আছে, 12টা বিচন আমার কিনতে হয়েছে, মানে 240 টাকা 12টা বিচনের দাম। 6 খোপা দিয়েছি, 1 কাঠা জমি আমার ঢেকে গেছে। 25 থেকে 30 পিস করে সপ্তাহে 2 দিন তুলি। 240 টাকা আপনার বীজের দাম। আর সার? রাসায়নিক সার ওই কল্লার মাপেরই দেওয়া থাকে, আর গোবর সার ওই একই মাপেরই দেওয়া থাকে। মানে কাঠা 3 কেজি, খোল 3 কেজি, 10-26 এবং 1 কেজি ইউরিয়া। হ্যাঁ 1 কেজি ইউরিয়া। যা আপনি বলেছেন সেরকম যদি হিসেব ধরে নিই তাহলে এটার খরচ 470 টাকা 1 কাঠাতে। 500 টাকা ধরলাম। হ্যাঁ ওই রকমই হয়। এবার ফলন বলছেন 50 পিস, একটা পিসে কীরকম দাম হবে? এক পিসে আপনার 15 টাকা কিলো, তাতে 20 টাকা যে ছিল, তো একদিন বাজারের উপরে ডিপেন্ড করে। ওই 1 কেজি সাইজ করে আমরা কাটি, মার্কেটে চাহিদা বেশি থাকে। 50 পিস তার মানে 50 কেজি, তাহলে 15 × 50 করলে 750। এটা সপ্তাহে? সপ্তাহে। অগ্রহায়ণ মাস পর্যন্ত আপনার এই প্রোডাকশনই চলবে। মাসে 3000 টাকা। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ 4 মাস। হ্যাঁ 4 মাস চলবে এটা। 1 কাঠা জমিতে 12,000 টাকা। হ্যাঁ 1 কাঠা জমিতে 12,000কে যদি 20 দিয়ে গুণ করি 2,40,000 টাকা। 1 বিঘে জমিতে লাউ লাগিয়ে 2,40,000 টাকা। কিন্তু 1 বিঘে জমি লাউ লাগানো সম্ভব নয় বোধহয়। তো 1 বিঘে জমিতে ওই প্যান্ডেলটা ঠিক রাখা মুশকিল আছে লাউর, কেন লাউর লতা পাতাগুলা চাওড়া পদ্ম পাতার মতন, বামকা হওয়াজি দেয় না, প্যান্ডেল টিকিয়ে রাখা মুশকিল হবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি যে কেউ 1 বিঘে জমিতেই লাউ লাগালেন, আপনি যে মাচানটা করছেন সেটাকে যদি কেটে কেটে করা হয়, ছোট 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 করে কেটে মাঝখানে ফাঁক রেখে, তাহলে তার উল্টে যাওয়ার ভয় নেই। হ্যাঁ তাহলে বাঁশ খুঁটিটা প্রচুর পরিমাণে দিতে হবে যেন না উল্টিয়ে যায়, কিন্তু আমাদের অত বাঁশ খুঁটি নেই বলে সম্ভব নয়। যাদের প্রচুর বাঁশ খুঁটি আছে 1 বিঘে জমিতে প্যান্ডেল করলে টিকিয়ে দিয়ে যাবে, কিন্তু খুঁচিটা বেশি লাগবে, যাই তার মোটা দিতে হবে। বেশ, 2,40,000 মধ্যে আমি 40,000 টাকা আরও ধরে নিলাম মাচানের জন্যে, তাহলে 2 লাখ টাকা। হ্যাঁ হ্যাঁ
1 বিঘে জমিতে 2 লাখ টাকা। 1 বিঘে জমিতে 2 লাখ টাকা আরামসে হয়ে যাবে। আচ্ছা, লাউ বিক্রির কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। এবার ধরুন আপনি লেবার অনেক বেশি লাগবে, এখানে আপনি নিজে যেটা করছেন, আমি লেবার আমি আরও 50,000 টাকা ছেড়ে দিলাম, 1 বিঘে জমিতে 1.5 লাখ টাকা হবে তো? ও আরামসে হবে। লাউর জমিতে আপনার ওই লেবার একটাই লাগবে, ওই মাচানটা প্যান্ডেলটা টানাইতেই লেবার পড়বে, আর একবার কোড়া খসা করে মাচান লাউ ধরিয়ে দিলে আর কোনো লেবার লাগবে না। ওই তোলা আর বিক্রি করা এটাই। তারপরে তো আওতাতে নিচে তার ঘাস পাত তো হবে না, নিচে মানে ঝরঝরে হয়ে থাকে। এটা 2 মাসের জন্য হচ্ছে। এরপরে আবার আপনি যখন বলছেন এই ধান তুলে লাগানো হবে, সেটাও প্রায় 3 মাস মতো? হ্যাঁ, সেটা আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লাউ 4 মাস মতো? হ্যাঁ, সেটা আরও লংজিভিটি বেশি থাকে, 4 তার মাস। মানে 6 মাস কেউ লাউ লাগাতেই পারেন? হ্যাঁ, আরামসে। 1 বিঘে জমিতে মানে যদি এই রোজগারটা হয় 6 মাস ধরে, তাহলে তো মানে সবজি চাষ করার প্রচুর লাভ। লাউতে আপনার প্রচুর লাভজনক ফসল। ঝিঙেও মোটামুটি কাছাকাছি হয়। হ্যাঁ, ঝিঙেও তাই। সবজি চাষ করতে পারলে তো প্রচুর লাভ। অবশ্য আর একটা প্রশ্ন এখানে আছে, 1 বিঘে জমিতে যে জলটা লাগবে সেটা তো অনেকটা না? ধানে চাইতেও লাউতে বেশি লাগবে জল। ধান তো 10 দিন 15 দিন বাদে বাদে ভাঁড় ঘুরি জল দেয় সাবমার্সিবল মালিকরা, কিন্তু লাউতে সপ্তাহে জল লাগবেই। ধানে যা লাভ হয় তার তো 10 গুণ লাভ এখানে। হ্যাঁ, আরামসে 10 গুণ লাভ আছে। তাহলে লাউ না লাগিয়ে লোকে বোরো ধান লাগাচ্ছে কেন? এবার যে যেটা ধরুন পছন্দ করছে, যে যেটা লিখছে, যেমন আমার 10 কাঠা জমি লাউ থাকে, আমার এটা লাভজনক লাগছে, আমি লাগাইছি। 5 বিঘে জমিতে যে বোরো ধানের যে লাভ হয়, আপনার 10 কাঠা জমিতে লাউ লাগিয়ে তার চেয়ে বেশি লাভ হবে। তার 2 গুণ লাভ বেশি থাকে। গণেশবাবু, আপনার কথা শুনে আমি বুঝতে পারছি যে সবজি চাষ কতটা বেশি লাভজনক হতে পারে, এবং কেউ যদি সবজি চাষটা করেন তাহলে তিনি নিশ্চয়ই আর বলবেন না চাষে লাভ নেই। আশা করব যারা চাষটাকে লাভজনক করতে চান তারা আপনার কথা শুনে সবজি চাষ করার কথা ভাববেন এবং চাষকে লাভজনক করবেন। এই আশা রেখে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।